অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চলেছেন। এইদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে, শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই অবৈধ সরকার মানি না, মানব না। মাফিয়া সরকার মানি না, মানব না। সুইজারল্যান্ড থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে পদত্যাগপত্র পাঠালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। একই সাথে আরো 3 উপদেষ্টা পদত্যাগ করেছেন বলে জানালেন সংবাদ মাধ্যমে। তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার পালাই যেতে কি একটা পথ মনকে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে। ইউনূসের বিদায় হয়ে গেছে। ইউনূসের বিদায়ে লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটা হচ্ছে পলকাপুর। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশে এগুলো কি ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো কিন্তু আমরা মানে সহ্য করতে পারছি না। সহ্যের বাইরে বাংলাদেশের বর্তমান যে সিস্টেমগুলো চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চলেছেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মহা বিপদের মধ্যে পড়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে বাংলাদেশে পাঠাচ্ছেন। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, এইদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে, কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমি বলবো যে আমার জন্য, এবং আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন, স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন, তাদের জন্য সবার জন্য একটি, আমি মনে করি এটি একটি সুখবর। সুখবরটা হচ্ছে যে এরকম, যে আমি মনে করি যে ইউনূসের বিদায় হয়ে গেছে। ইউনূসের বিদায়ে লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটা হচ্ছে পলকাপুর। ইউনূসের মৃত্যু সেদিনই হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন, ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন, তারা আসলে আমাদের বাংলাদেশিরা আমরা যেভাবে কথা বলি, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, তুই যা এখন শেষ করে ফেলবো, ওই রকমভাবে বলে না। তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইভাবেই তারা কথাটা বলে। এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি, তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না। যেমন বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে আই এম নট হ্যাপি, তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফাঁক ফোকর আছে, এখানে ম্যানেজ করার বিষয় থাকে। বাট এখানে যদি বলে যে আই এম নট হ্যাপি, দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না, উনি আর সেটা পছন্দ করছেন না। সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠা চলা আছে, যেহেতু আমরা দীর্ঘদিন থাকি, আমরা যে এই জিনিসগুলো বুঝি। এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা, দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরেই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিতে চাচ্ছেন এবং ছেড়ে দিয়েছেন। সো যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তারপরে তুলসী গ্যাবার্ড গত পরশুদিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিংয়ে যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে এথনিক মাইনরিটি সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে, এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন। তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায়, পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয়। বাংলাদেশের যেমন একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলবো, আর ওদের কনসার্ন জাস্ট দ্য সেম থিং। আপনি মনে করতে পারেন, ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয়। সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইউনূসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে। আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট, সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করবেন। এই তার মিটিংয়ে আমি মনে করি যে ইউনূসের লাশ কফিনের উপরে শেষ প্যারাকটা ঠুকে দিবেন হচ্ছে এই পল কাপুর। তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন, অন্ততপক্ষে এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না। আপনি যদি অন্ততপক্ষে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নর্ম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। তুলসী গ্যাবার্ড বলেছে বাংলাদেশের এথনিক মাইনরিটির উপরে নির্যাতন, জঙ্গিবাদ, হিন্দুদের উপর নির্যাতন, এগুলো নিবে উই আর ডিপলি কনসার্ন। তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অ্যাবাউট বাংলাদেশ, দে ওয়ান্ট টু ডু সামথিং। থার্ডলি পল কাপুর আসছে। পল কাপুরের বিষয়টা আপনি দেখেন, এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন, যে সেটা হচ্ছে যে পল কাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত। সে যে নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে থেকে জানি, যে ওইভাবেই এই প্রশাসনটা সাজানো হচ্ছে, চাইনিজ এন্টি প্রশাসন, মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রশাসন সাজানো হবে। যেমন আগের প্রশাসনটা ছিল কি, জো বাইডেনের প্রশাসনটা ছিল, যেমন ডোনাল্ড লু, সে ছিল চাইনিজ বংশোদ্ভূত। সে ইন্ডিয়াকে একদম দাবায় রাখার জন্য, বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ বিপরীত। সো তাই আপনারা যদি দেখেন যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাবশালী ব্যক্তি ছিল হিলারি ক্লিন্টন। এই ক্লিন্টন ফাউন্ডেশনে এই আমাদের সুদখোর ইউনূস প্রায় 2 বারে $300 মিলিয়ন মতো দিয়ে, অনুদান দিয়ে বা ঘুষ দিয়ে যেটাই বলেন, সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশ আর্মির উপরে একটা প্রেশার ক্রিয়েট করে একটা অ্যান্টি আওয়ামী একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিল। কিন্তু
ইউনুসের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে ইউনুস ক্ষমতা নেওয়ার কিছুদিন পরেই আবার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে যায়। তার মানে হচ্ছে সম্পূর্ণ ইউনুসের বিপরীতমুখী, ইউনুসের প্রতিপক্ষ যে গ্রুপটা, সেই গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চলে আসে। এখন তারা ক্ষমতায় এসেই চাচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করেছে, অকাম কুকামগুলো করেছে, যেমন বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছে, দেখেছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প কি হাসির তামাশা ঠাট্টা করেছে। সো এগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে ইউনুসকে নিয়ে, ইউনুস প্রশাসনকে নিয়ে ওরা হাস্যরস করছে এবং এদেরকে ইউনুসকে এরা কখন সহ্যই করতে পারছে না। তার বিদায় কখন হবে এই জন্য ইন্ডিয়া, আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে। এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি, যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা, তারপরে পল কাপুরের বিষয়টা যদি দেখি যে এন্টি চাইনিজ চিন্তাভাবনা, সেন্টিমেন্ট। আবার পাশাপাশি আরেকটা দেখেন, যখন ইউনুস যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা হচ্ছে না, তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে, চায়না যাচ্ছে। ইউনুসের কিন্তু চায়নাতে সফর আছে। তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য, সে তার মানে সে নিজেকে কোনো রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সে জানে না যে সে মৃত, সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ প্যারাকটুকু ঠেকে দিবে পল কাপুর। তাই আমি বলবো যে ইউনুসের একদম ইনশাল্লাহ বিদায়, মৃত্যু নিশ্চিত। আমি দেশবাসীকে বলবো, ছাত্র জনতাকে বলবো, সকল দেশবাসী, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা কেউ মনোবল হারাবেন না, সকলে ঐক্যবদ্ধ থাকুন। বিজয় ইনশাল্লাহ আমাদের, বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আমাদের জন্য ভালো সংবাদ আসছে। আর সেকেন্ড থিং যেটা বলবো, যে বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো, আপনারা এই দেশের আমাদের গর্বের সেনাবাহিনী, আপনারা ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনকে, ইউনুসকে আর সহায়তা করবেন না। ইউনুস এদেশের একটা অসাংবিধানিক এবং বাংলাদেশ এন্টি একজন মানুষ। ইউনুসকে, জঙ্গিবাদকে, এগুলোকে প্রশ্রয় দিবেন না। গণতান্ত্রিক ধারাকে সকলে সমুন্নত রাখুন, সকলকে সহযোগিতা করুন। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগে উন্নয়নের একটা স্বর্ণ শিখরে নিয়ে গিয়েছিলেন, সেইভাবে একইভাবে আবার সেই ধারাকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। মার্চ হচ্ছে আমাদের বিজয়ের মাস। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটাকে আবার পরিচালিত। আমাদের বাংলাদেশে সরকারের যে একটা মানে আগস্ট মাসে যে একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে আপনার কেন্দ্র করে বাংলাদেশে যে পরিমাণ অরাজকতা, সন্ত্রাসী হামলা বা যে পরিমাণ অরাজকতা হয় আর কি, এ টু জেড, তো তারা ভাবছে যে আমরা পার পেয়ে যাব। মানে কি, মানে এই যে যাতে পাকিস্তান থেকে একটা পরিকল্পনা করে আমাদের বাংলাদেশে পুনরায় সেই ৭১-এর মতো একটা হামলা করাইছে পাকিস্তান, এটা কি বর্তমান একে একে সবকিছু কি বের হয়ে আসতেছে। আপনারা অনেকে জানেন যে গতকালকে ভারতের একটা গণমাধ্যমে আপনার তুলসী গ্যাবার্ড একটা সাক্ষাৎকার দেন এবং সেখানে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে দীর্ঘ একটা আলোচনা করে। সেখানে তিনি অনেক কথাই বলে যে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী পুনরায় তারা মাথা চারা দিয়ে উঠছে এবং এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার যে অবদান, কিংবা পুরো বিশ্বে ওয়ার্ল্ডের ভিতরে তিনি হঠাৎ করে পাকিস্তানকে টেনে নিয়ে আসে, যে ওয়ার্ল্ডের ভিতরে আপনার সন্ত্রাসী, আপনার কি বলে এই জঙ্গিবাদী বা এই যে আপনারা মনে করেন মাফিয়া একটা গোষ্ঠী আছে, এটার ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে র্যাঙ্কিং আছে 2 নম্বর পাকিস্তান। তো পাকিস্তানকে তিনি কেন টানে? এর জন্য টানে যে এই পাকিস্তানের সাথে বর্তমান বাংলাদেশের যে সম্পর্ক মানে বজায় রাখতেছে এই অন্তর্বর্তীকালে সরকার, এটার জন্য কি তারা সতর্ক বার্তা করে দেয়। অন্যদিকে আমাদের বাংলাদেশে মানে যে পরিমাণ বর্তমান ট্রেন্ডিং আছে আপনার ধর্ষণ, যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষকরা যেভাবে মনে করেন কুত্তার মতো মানে ঝাঁপাই পড়তেছে ছোট ছোট বাচ্চাদের উপরে, এটাও কি তিনি কথা বলেন। এবং তিনি এর সাথে এটাও বলে যে আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি, এই পার্টিকে কিংবা আওয়ামী লীগ বা শেখ হাসিনা তিনি জঙ্গি দমনের ক্ষেত্রে, তিনি মাফিয়া দমনের ক্ষেত্রে, তিনি আপনার এই যে মৌলবাদী একটা গোষ্ঠী আছে যারা নাকি আসলে ইসলামকে বিকৃত করে খাচ্ছে কিংবা খাওয়ার একটা পায়তারা কিংবা পরিকল্পনা, এদেরকে যে দমন করে রাখছে, এটার কিন্তু বহির্বিশ্বে কিংবা পশ্চিমা দেশে অন্যরকম একটা নাম আছে, তাই না? এটার জন্যই আপনার এই তুলসী গ্যাবার্ড তিনি আরো বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত কিংবা আওয়ামী লীগকে অতি দ্রুত প্রতিষ্ঠিত করতে হবে। এবং এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি যে আপনার কি বলে শেখ হাসিনার যে পতন ঘটাইছে, ওই যে 29 মিলিয়নের যে ঘটনা, এটা নিয়েও কিন্তু এই তুলসী গ্যাবার্ড কিন্তু কথা বলে। আমাদের বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে অতি দ্রুত, আপনারা অনেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই আপনার ডক্টর ইউনূস থেকে শুরু করে সমন্বয়ক থেকে শুরু করে যে কয়টা আছে ভাই, বিশ্বাস করেন এরা পালায়ে যাইতে মনে করেন সময় লাগবে না। অন্যদিকে শেখ হাসিনা মানে তার যে সাহস কিংবা তার যে মনে করেন নেতৃত্ব,
বা তার যে মনে করেন বক্তব্য বা তার যে বর্তমান যে সিচুয়েশন, এই যে একটা অবস্থা, এই অবস্থায় শেখ হাসিনাকে দেখছেন যে বিন্দু পরিমাণ তিনি আশা হারাই ফেলছে, বিন্দু পরিমাণ। অনেকেই এই কথা বললে ভাই নানান কিছু বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আমাকে সত্যি কথা বলতে হবে। কারণ বর্তমান শেখ হাসিনা ব্যতীত আপনার আওয়ামী লীগকে দিক নির্দেশনা দেওয়ার মতো মানে এর থেকে ভালো নেতা আর নাই, আওয়ামী লীগের ভিতরে নাই। অন্যদিকে শেখ হাসিনা আপনার এতই সাহসী একটা নারী, তিনি বাংলাদেশে ফিরবই ফিরবো। কারণ বাংলাদেশ ছাড়া তিনি কিন্তু ভালো না, তিনি কিন্তু নিজের মুখেই বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং এই জঙ্গিবাদীদেরকেও আমি দমন করব। শেখ হাসিনা আপনার ইতিহাসে বহুবার তার জানের উপরে মনে করেন আক্রমণ হয়েছে, তার জীবনের উপরে আক্রমণ হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে মনে করেন বহুবার এভাবে কুদরতিভাবে তাকে মনে করেন বাঁচাই নিছে। আমার মনে হয় যে শেখ হাসিনা একটা কথা বলছে না যে এবারও মনে হয় শেখ রেহানা এবং আমাকে আল্লাহ বাঁচাই রাখছে এই জঙ্গিবাদীদের শাস্তি দেওয়ার জন্য। আমার মনে হয় ভাই কথাটা আল্লাহ কবুল করে ফেলাইছে, সত্যি বলতেছি। আমার মনে হয় শেখ হাসিনার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলাইছে যে আপনার এই তুলসী গাবার তিনি ভারতে গতকালকে যে বক্তব্য রাখেন, আমাদের বাংলাদেশের মৌলবাদীদের যে একটা দল আছে কিংবা এই যে অন্তর্বর্তীকালের এই সমন্বয়কদের এই পিনাকি ইলিয়াস এই যে জঙ্গিবাদীরা আছে না, দেখবেন এরা বর্তমান মানে এতটাই মনে করেন ভয়ে আছে আপনি কল্পনা করতে পারবেন না। চরম ভাবে ভয় আছে, চরম ভাবে। মানে এরা বাংলাদেশে কিংবা পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করতেছে প্রতিনিয়ত, এটা কিন্তু আপনারা সবাই অবগত। এবং ধানমন্ডি 32 নাম্বার যে ভাঙছে, এইটাই হচ্ছে মনে করেন মেন টুইস্টটা। আমার মনে হয় এই ধানমন্ডি যেদিনকার থেকে মনে করেন ধানমন্ডি 32 নাম্বার ভাঙছে, সেই দিন থেকে আপনার পশ্চিমা দেশগুলা এবং বিশেষ করে জাতিসংঘ আমাদের বাংলাদেশের এই আওয়ামী লীগকে বিশেষভাবে একটা মানে এক্সট্রা একটা বিশেষ নজর আছে না ভাই, যে আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি বা আদার্স মানুষের থেকে তোমার প্রতি আমার মানে অন্যরকম একটা দুর্বলতা। তোমার এই আওয়ামী লীগের উপরে আপনার জাতিসংঘ ঠিক একই অবস্থা। দেখতে পারবেন অতি শীঘ্রই দেখতে পারবেন আমাদের বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এই সমন্বয় কোন উপদেষ্টা কোন এরা দেখবেন পালাই যেতেও বাংলাদেশ থেকে ব্যর্থ হইব, কারণ এরা পালাই যেতে পারবো না। কারণ যেদিনকার নাকি মনে করেন শেখ হাসিনা ঢুকবো, মনে রাখবেন সেদিনকার থেকে আপনার বাংলাদেশের বিমানবন্দর কোন যত পথ আছে, যত পথ সাধারণ পাবলিক মনে করেন পুরো বাংলাদেশকে মনে করেন ঘেরাও করবে, আর এদেরকে মাঝখানে পুরো চত্বরে মনে করেন ফালাইবো, পুরো মাঝখানে ফালাইবো এদের শাস্তি দেওয়ার জন্য, মাথায় রাখবেন। আর শেখ হাসিনাও দেখেন আইলো বইলা রেডি থাকেন, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, তবে এটা বাস্তব যে শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার পালাই যেতে কি একটা পথ মনে করে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিন। আজকে কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে এগুলো কি ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো কিন্তু আমরা মানে সহ্য করতে পারছি না। সহ্যের বাইরে বাংলাদেশের বর্তমান যে সিস্টেমগুলো চলছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন, তার জন্য আমরা গর্বিত হয়েছি এবং হচ্ছি। তো দেশে অভ্যন্তরের ভিতরে আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সম্মান ঐতিহ্য অনেক উচ্চ লেভেলের, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের মানুষের যে মানে কিছু কিছু বিষয়ে দুর্ভাগ্য বা দুর্দশা, সেগুলো কিন্তু অস্বীকার করার কোনো কিছু নেই। যেভাবে চুরি ডাকাতি দর্শন লুটপাট চাঁদাবাজি হচ্ছে সেগুলো কিন্তু সহ্য করার মতো না। সাধারণ মানুষরা যেভাবে কষ্ট করতেছে, যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, দর্শন তো লেগেই আছে বাংলাদেশে। সেগুলো প্রতিরোধ কেন বাংলাদেশ সরকার করছেন না, কেন আজকে প্রশাসন সেগুলো করছে না? গতকালকে ঢাকার খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় 6 বছর 3 মাস মানে 7 বছরের একটি ছোট্ট মেয়েকে দর্শন করেছে 17 বছরের একটি যুবক। সেই 17 বছর ছেলেটাও একটা নাবালক ছেলে, সেই 17 বছর ছেলেটাও একটা নাবালক ছেলে 7 বছরের মেয়েকে দর্শন করে, শিশু বাচ্চাকে দর্শন করেছে। পুলিশ তাকে আটকিয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আমজনতা, বিক্ষুব্ধ জনতা তাদেরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে, লাথি দিয়ে, ঘুষি দিয়ে ওই 17 বছর কচি যুবকটাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। এটা কি বাংলাদেশের আইন বলে? আজকে যে ছেলেটা দর্শন করেছে সেটা 17 বছর যুবক, একদম কচি একটা ছেলে, কি অপরাধ ছিল? আজকে দেশের এই আইন শৃঙ্খলা কেন অবনতি হচ্ছে? আর কেনই বা প্রশাসনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় পাবলিক? তাহলে প্রশাসনের দুর্বলতা কি নাই? প্রশাসন কি এত অকর্ম হয়ে গেছে? প্রশাসন কি এতই কাপুরুষ হয়ে গেছে যে আসামি তাদেরকে ছিনিয়ে নিচ্ছে? এটা দায়ভার কার? অবশ্যই সরকার নিতে হবে। আমরা বলেছি অনেক আগে থেকেই দর্শন মামলার সাজা একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাহলে একজনের ভয়ে আরেকজন এই ধরনের পাপিষ্ট কাজ করবে না, করতে পারবে না। আজকে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার বংশধর, আপনার বোন যদি কারো হাতে দর্শিত হয়, আপনি ছেড়ে দিবেন? পারবেন না। যদি পারেন সাথে সাথে আপনি নিজে গুলি করে মারার চেষ্টা করবেন। তাহলে দর্শনের মামলা কেন মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না? দর্শিতাকে দর্শন করে দর্শিতার দাফন হয়ে যা, তবু দর্শনকারীর বিচার হয় না কেন? দর্শিতাকে হত্যা করা হয় আর দর্শনকারী জীবিত থেকে জেলখানায় মুরগি পোলাও খাবে? এটা কি বাংলাদেশের আইন বলে?
আমরা চেয়েছি এই যে আসিয়াকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে, আসিয়ার দাফন করার আগে আসিয়ার শ্বশুর এবং আসিয়ার বোন জামাইকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতো না। আজকে জানেন যে এগুলো কারা করাচ্ছে, দর্শন যারা করাচ্ছে, এগুলো একটা বর্তমানে দেশের নৈরাজ্য ঘটনা করার জন্য এগুলো কেউ না কেউ এগুলো ইন্ধন দিচ্ছে, ছোট ছোট পোলাপানদেরকে দর্শনের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে দেশটার ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি হয়। আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার না লক্ষ মানুষ দর্শন হয়েছে, প্রতিবাদ করতে পারে নাই, এখন মানুষ মুখ খুলবে কারণ তত্ত্বাবধায়ক সরকার আছে। কিন্তু সেই হিসাবে আজকে কেন দর্শনের মাত্রা বেড়ে যাচ্ছে? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, এগুলো আপনার জবাবদিহি করতে হবে। তা না হলে প্রতিটি পরিবার, ছেলে মেয়ে, তার গার্জিয়ান, অভিভাবক রাস্তায় নামবে, তখন কিন্তু আপনারা কিন্তু টেকেল দিতে পারবেন না। এটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা না, এটা কিন্তু রাজনৈতিক আপনার হুঁশিয়ারি করছি না, একজন অভিভাবক হিসাবে, দেশের নাগরিক হিসাবে এটা আমাদের হুঁশিয়ারি দিচ্ছি। দর্শনকারী সাদা মৃত্যুদণ্ড দিতে হবে, প্রমাণিত হবে মৃত্যুদণ্ড। আবার আপনি বলবেন যে দর্শনের মামলা মৃত্যুদণ্ড হবে না, কাউকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব, মানে তাহলে তো অন্যায় হয়ে যাবে বিষয়টা। কাউকে ফাঁসিয়ে দেওয়া হলে প্রমাণিত হবে সে দর্শনকারী, দর্শন করেছে, সাথে সাথে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে দর্শনকারী ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। প্রতিনিয়ত বাংলাদেশে ঘটে যাচ্ছে মৃত্যুদণ্ড, দর্শন এবং হত্যা, মৃত্যুদণ্ড মানে দর্শন এবং হত্যা, তাদেরকে হত্যা করা হচ্ছে। এগুলো কি নিশ্চয়তা কে দিবে? বাংলার জনগণকে। সরকার দিতে বাধ্য, সেজন্য একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হয়, রাষ্ট্রের মানে সিস্টেম তৈরি করা হয় জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। এটাকে বলে মানে আপনার দেশের সংবিধানের অনুযায়ী নাগরিক অধিকার, মানুষের নিরাপত্তা দিবে, এটা হচ্ছে গণতন্ত্র অধিকার। প্রত্যেকটা মানুষ তার রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাবে, নিরাপত্তা দিতে বাধ্য রাষ্ট্র। আমরা এই আজকে খুবই খারাপ লেগেছে, ছেলেটা অপরাধ করেছে, একটা কচি একটা বাচ্চা, সে দর্শনের কি বোঝে? হয়তো সে মেট্রিক পাস করেছে, হয়তো ইন্টারের ফার্স্ট ইয়ারের পরে যদি লেখাপড়া করে থাকে, 17 বছর বয়স, তাকে কিভাবে পিটিয়ে লাথি দিয়ে ছেলেটাকে মেরে ফেললো। তো এগুলো যদি আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকে, আইন যদি সঠিক প্রয়োগ না হয় বাংলাদেশে, তাহলে ছোট ছোট বাচ্চারা দর্শনের দিকে এগিয়ে যাবে, মেয়েরাও মারা যাবে, ছেলেদেরকে গণপিটুনি মারবে। তাহলে আইন কেন তৈরি করা হয়েছে? এর আগেও ফরিদপুরে এক মানে দর্শনকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং জনগণ মারতেছে। তো জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, আপনারা কিন্তু কেউ বাঁচবেন না। সেই গণদুলাইয়ের মধ্যে কিন্তু আপনারাও পড়ে যাবেন। আপনারা সরকারের দায়িত্ব আছেন, আমরা জনগণ আছি। আপনারা সরকার রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা জনগণ সেটা বুক করবো। আর জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু এটা পরিণতি সকলের জন্য খারাপ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, রাষ্ট্র সংস্কারের নামে এগুলো দেরি করে, বিলম্ব করে, দর্শন যেভাবে চাঁদাবাজি, খুন খারাপি, মানে দুর্নীতি হচ্ছে, সেগুলো তার বরখাস্ত করা হবে না। আমরা সহ্য করবো না, কারণ আমরা দুর্নীতি করি না, আমরা দেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছি। কবে আপনার সংস্কার করবেন, আবার কবে এগুলো মানে এই দেশের অপরাধ বেড়ে যাচ্ছে, এগুলো আমরা সহ্য করব। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের পরিস্থিতি কেমন, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন, দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাচ্ছেন। সেই সাথে আজকের এই ভিডিওতেও আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ হয়ে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন অনিবার্য, এমনই প্রতিবেদন আপনারা শুনতে পারলেন। সেই সাথে শেখ হাসিনা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরতেছেন। সেখানে সহযোগিতা করতেছে যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাকর্মী, এইদিকে সেনাপ্রধান আবারও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছে। সম্মানিত দর্শক, এবার মহাবিপদে পড়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা, তারা ধ্বংস এবার নিশ্চিত। দর্শক, এইসব সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন। তো এই সম্পর্কে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতেছেন? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।